ছেলেটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও চলে আসলাম এক ভয়ঙ্কর রহস্যময় ঘটনা নিয়ে। এই ঘটনাটা কলকাতার আমার এক বন্ধু, সেই বন্ধুর কাছ থেকে শোনা। আমি বেশি কথা না বলে চলে যাই ঘটনায়। আমার নাম শাকিল ইসলাম আপন, বাসা টাঙ্গাইল মধুপুর ধামাবাসুরি গ্রামে। ঘটনাটি আমি ঠিক যেভাবে শুনেছিলাম ঠিক সেভাবেই বলছি। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন কুমার। দেবাশিস ব্যানার্জি একজন প্রসিদ্ধ জামা কাপড় ব্যবসায়ী। তার পরিবারের সাথে কলকাতায় তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি তাদের নতুন বাড়িতে যেতে পেরে যারপনায় অত্যন্ত আনন্দিত এবং উত্তেজিত ছিলেন, কারণ এই বাড়িটা কেনার জন্য তিনি কয়েক বছর আগে ব্যাংক থেকে হাউজিং লোন নিয়েছিলেন। অনেক চেষ্টার পর তিনি তার সমস্ত ঋণ পরিশোধ করে অবশেষে এই বাড়ির মালিকানা লাভ করেন। অর্পিতা তাদের একমাত্র মেয়ে, যে গত বছর একজন ইঞ্জিনিয়ার সঞ্জয়কে বিয়ে করেছেন। এখন লন্ডনে পাকাপাকিভাবে বসবাস করছেন। সঞ্জয় তার ব্যস্ততার কারণে এদেশে খুব একটা আসার সময় পায় না, যদিও তারা তাদের মেয়ে অর্পিতাকে মিস করছেন। দেবাশিস ব্যানার্জি এবং সুমনা তাদের নতুন বাড়ির মালিকানা উপভোগ করছিলেন। অনেকক্ষণ গাড়ি চালানোর পর তারা তাদের গন্তব্যে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সুমনা আশেপাশে এলাকা আর সেই এলাকায় থাকা লোকদের সাথে আলাপ জমাবার চেষ্টা করতে লাগলো। তারা তাদের বাড়ির কাজের মেয়ে বেনিকে তার নতুন বাসাটা পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলে দিলেন। সুমনা যখন বেনিকে বাড়ির সকল কাজ বুঝিয়ে দিচ্ছিলেন, ঠিক তখনই টিং টং শব্দে দরজার বেলটা যেন বেজে উঠল। বেনি দরজা খুলে দেখল যে পাড়ার প্রতিবেশী তাদের মালিক মালকিনের সাথে পরিচয় করার জন্য এসেছে। তাদের মধ্যে একজন ছিলেন মুখার্জি পরিবার, পেশাগতভাবে ব্রাহ্মণ আর মন্দিরের পূজারী, সাথে একজন জ্যোতিষ যারা তাদের বাড়ির সামনে থাকেন। আরেকজন হলেন বড়ুয়া পরিবার, যারা তাদের বাড়ির ডান দিকে থাকেন আর পেশায় স্কুল শিক্ষক। তারপর শকুন্তলা চৌধুরী, যিনি একজন শাড়ি বিক্রেতা, তিনি তাদের বাড়ির বাঁ দিকে থাকেন। দরজা খুলতেই ওরা সবাই মিলে ভেতরে ঢুকে এলেন এবং সুমনা আর দেবাশিস বাবুর সাথে আলাপ করার জন্য এলেন। তাদের পোষা কুকুর মার্টিন নতুন পরিবেশ দেখে বা প্রতিবেশী দেখে ঘেউ ঘেউ করে উঠল। আতঙ্কিত প্রতিবেশীরা চলে যেতে যাচ্ছিল, কিন্তু বেনি মার্টিনকে ম্যানেজ করে ভেতরে নিয়ে চলে গেল। দেবাশিস বাবু তার স্ত্রী সুমনা তাদের প্রতিবেশীদের সাথে ভালো সময় কাটালেন। সুমনা নতুন প্রতিবেশীর সাথে মিলেমিশে খুব খুশি, কারণ সে গল্প করার জন্য পাড়ার মহিলাদের পেয়ে গিয়েছিলেন। বিনি মেঝে পরিষ্কার করার ভান করে চুপচাপ তাদের কথাবার্তার আড়াল থেকে শুনছিল। সুমনা তাকে লক্ষ্য করলো আর প্রতিবেশীরা চলে যাওয়ার পরে তাকে আরো কাজ দিল। বিনি বিড়বিড় করে বলল, ঈশ্বর ঈশ্বর তোমাকে কখনো ক্ষমা করবে না, কারণ তিনি সব দেখছেন। পরদিন সকালে বেনি দোকানের দিকে রওনা দিল, কারণ তার সুমনাদের বাড়িতে থাকার জন্য আরো কিছু কাপড় আনতে হবে। দেবাশিস ব্যানার্জিকে তার ব্যবসায়ীর কাজের জন্য দিল্লি যেতে হলো। তিনি চেয়েছিলেন যে সুমনা তার ব্যবসায়িক কাজে তার সাথে দিল্লিতে থাকুক, কিন্তু বিমানের সমস্ত টিকিট বিক্রি হয়ে যাওয়ার কারণে সুমনাকে বাড়িতে একাই রেখে আসতে হয়েছিল। দেবাশিস বাবুর একজন কর্মচারী আর পোষ্য কুকুর মার্টিন মিলে ওনাকে বিমানবন্দরে নিয়ে গেল। ফ্লাইটে চড়ার জন্য দেবাশিস বাবুকে বিমানবন্দরে ছেড়ে দেওয়ার পর ওনার এক কর্মচারী আবির তাদের পোষ্য কুকুর
বাবুর মার্টিনকে নিয়ে পুরো কলকাতা শহর ঘুরে দেখার জন্য এক লম্বা ড্রাইভে চলে যায়। কারণ সুমনা বাড়িতে একা থাকার কারণে বিরক্ত হয়ে পড়েছিল। দেবাশিস বাবু নতুন বাড়িতে দুটো বেডরুম, একটা ছোট আর একটা বড় বেডরুম, যার প্রত্যেকটার ভেতরে ওয়াশরুম এর বাথটাব রয়েছে, বড় হল এবং রান্নাঘর যার সামনে বাগানের দিকে খোলা, যেখানে ফুলের বাগিচা সহ সুন্দরভাবে সাজানো একটা বাগান রয়েছে। গতকাল বেনি বড় বেডরুমটার পরিষ্কার করতে পারেনি, কারণ ওটা বাইরে থেকে বন্ধ করা ছিল। তো যাই হোক, অনেক চেষ্টার পর সুমনা সেই বড় বেডরুমের তালা খুলে ভেতরে ঢুকে যে দেখলেন যে রুমগুলো, যে সে বড় বেডরুমটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরে আসবাবপত্র একদম নতুন আর সুষ্ঠুভাবে সাজানো। সুমনা আরও দেখতে পেল যে বেডরুমটা তাদের ছোট বেডরুমের চেয়ে অনেকটা বেশি জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। সে যখন সেই বেডরুমে প্রবেশ করলো, বাথরুমের দরজাটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। সুমনা ভাবলো যে বাথরুমের ভেতরে অটোলক সিস্টেম করা থাকতে পারে, কিন্তু তার ভাবনা যে কত বড় ভুল ছিল সেটা আর কিছুক্ষণ পরে সে টের পেল। বাথরুমের প্রবেশ করার পর হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেল সুমনা। শো শো করে আওয়াজটা হচ্ছিল। সে ঘুরে দাঁড়ালো, কিন্তু কাউকে দেখতে না পেয়ে মনে মনে নিজেকে গালাগালি দিতে লাগলো। তারপর যেই না জলের কল খুলল, সেখান থেকে জলের বদলে রক্তের স্রোত বেরিয়ে এলো। এই দৃশ্যটা দেখে সুমনা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেল এবং ভয় পেয়ে আর কাল বিলম্ব না করে কল বন্ধ করে দিল। সুমনার মনে হলো যে সে দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার কারণে সেসব ভুলভাল দেখছে, কারণ তার বয়স এখন প্রায় 45। তাই স্নানে চলে গেল, কিন্তু শাওয়ার চালু করতেই সে আবারও লক্ষ্য করলো সেখান থেকে রক্তের ধারা বেরিয়ে আসছে। একটা বাচ্চা মেয়ের ধোঁয়ামান অবয়ব সেখানে একেবারে হাজির হয়ে তাকে বলল, আমাকে আমার বাবা মার কাছে নিয়ে চলো না প্লিজ, আমি তাদের অনেক দিন হলো দেখতে পাই না, আমি আমার বাবা মাকে দেখতে চাই আর কাকার আসল ঘৃণ্য রূপ প্রকাশ করতে চাই। সুমনা ভয় চিৎকার করে বলল, তুমি কে আর আমার কাছে কি চাও তুমি? তোমার মাকে তো আমি চিনিও না, তাহলে কিভাবে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব? কিন্তু কোনো উত্তর না পাওয়া আতঙ্কে পালানোর জন্য সুমনা ভেতর থেকে তালাবদ্ধ বাথরুমটা খুলতে চেষ্টা করলো, কিন্তু রুমটা না খোলার কারণে সে আপদা মস্তক ঘামতে লাগলো। তার হাত পা থরথর করে কাঁপছিল। সুমনা অজ্ঞান হয়ে বাথরুমের মধ্যে পড়ে গেল। অন্যদিকে আবির আর বাতেন রীতিমতো কলকাতার দর্শনীয় স্থানগুলো উপভোগ করছিল। তারা আনন্দিত এই ভেবে যে তাদের কেউ একেবারের জন্য বিরক্ত করেনি। রাতের দিকে দেবাশিস বাবুর ফোন পাওয়ার পর আবির আর মার্টিন ওনাকে নিতে বিমানবন্দরে চলে যায়। যখন তারা বাড়িতে পৌঁছালো, তারা দেখলো যে বাড়িটা দরজা বন্ধ। দেবাশিস বাবু সুমনাকে কলিং বেল বাজিয়ে ডাকতে লাগলেন, কিন্তু অনেকক্ষণ সারা শব্দ না পেয়ে তিনি একটু অবাক হয়ে গেলেন। আর তার কাছে বাড়ির ডুপ্লিকেটের চাবি থাকায় তিনি তালা খুলে ঘরে ঢুকলেন আর সুমনার নাম ধরে ডাকতে লাগলেন, কিন্তু সুমনার কোনো সারা শব্দ না পেয়ে পুরো বাড়িটা জুড়ে তাকে খুঁজতে লাগলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি কোথাও সুমনাকে দেখতে পেলেন না। এখন তিনি বুঝতে পেরেছিলেন যে সারাদিন তিনি সুমনার থেকে একটা ফোনও কেন পাননি। তিনি তাকে প্রায় সর্বত্র খুঁজলেন। তারপর সেই বড় বেডরুমের দরজা খোলা দেখতে পেয়ে সেখানে গিয়ে ঢুকলেন, যার বাথরুমটা ভেতর থেকে আটকানো ছিল। দেবাশিস বাবু ভেবেছিলেন যে হয়তো সুমনা সারাদিনের কাজের পর ফ্রেশ হচ্ছে, তাই তিনি তাকে আর বিরক্ত করলেন না। 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও যখন সুমনা বাথরুম থেকে বেরো হচ্ছিল না, তখন তার একটু সন্দেহ হতে লাগলো যে কি জানি সুমনার সাথে কি এমন হয়েছে কিনা। তাই তিনি তাকে ডাক দিলেন, সুমি, সুমি, তুমি ঠিক আছো তো নাকি? আজ সারাদিন আমাকে একবার কল করোনি, তুমি কি আজ খুব ব্যস্ত ছিলে? কিন্তু সুমনার কাছ থেকে কোনো উত্তর না পাওয়ায় দেবাশিস বাবু এবার একটু সত্যি ভয় পেয়ে গেলেন। তিনি নিচ থেকে আবিরকে ডেকে বাথরুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখতে পেলেন যে সুমনা অজ্ঞান হয়ে পড়ে আছে আর থরথর করে প্রচন্ড জ্বরে কাঁপছে। সুমনাকে সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তার ডাকা হলো। প্রতিবেশীরা এই খবরটা পেয়ে সবাই তাদের বাড়িতে জড়ো হলো। তাকে পরীক্ষা করে ডাক্তাররা সেরকম বিশেষ কিছু দেখতে না পেয়ে বললেন, হয়তোবা ভীতিকর কিছুটা দেখে তার মস্তিষ্কে ভালো ধরনের প্রভাব পড়েছে, বুঝতে পেরেছেন? তাই তিনি অজ্ঞান হয়ে গেছেন। কয়টা দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে।
কিন্তু বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পরেও সুমনা সুস্থ হচ্ছিল না। চিকিৎসক কিছুতেই তার রোগ নিরাময় করতে পারছিল না। যতদিন যায় দেবাশিস ব্যানার্জি অস্থির হয়ে পড়েন, তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, কারণ সুমনার দিনকে দিন আরো বেশি দুর্বল হয়ে পড়ছিল। তিনি তার মেয়ে অর্পিতাকে ফোন করে যা ঘটেছিল সে সম্পর্কে তাকে জানালেন। এদিকে আবির কাজের মেয়ে বিনি আর মাতিনকে তাদের স্বাধীনতা উপভোগ করছিল, কারণ নজর দেওয়ার মতো কেউ তখন ছিল না। এদিকে মার্টিন যখন ঘোরাঘুরি করছিল বা সে কুকুরটা যখন ঘোরাঘুরি করছিল, তখন সে কিছু একটা শব্দ পেয়ে বেডরুমে চলে যায়, কারণ তার মনে হচ্ছিল যে এর ভিতরে এমন কিছু আছে যা সুমনা সেদিন থেকে প্রচন্ড ভয় পেয়েছিল। অনেকক্ষণ বাথরুমে যাওয়ার পর মার্টিন যখন আর ফিরে এলো না, তখন দেবাশিস বাবু বেনি আর আবির মিলে মার্টিনকে খুঁজতে লাগলো। অনেকক্ষণ ধরে খোঁজার পর শেষ পর্যন্ত তারা মার্টিনকে সেই বেডরুমে মৃত অবস্থায় দেখতে পেল। এই ঘটনাটা সবাইকে আতঙ্কিত করে ফেলে। আশেপাশের প্রতিবেশীরা আলোচনা করতে লাগে যে ওই বাড়িটা খুবই বিপজ্জনক, এটা ভূতুড়ে। সেই ধর্ষিতা মেয়েটার আত্মা নাকি এখনো সেই বাড়িতে আছে, সে কাউকে শান্তিতে থাকতে দেবে না। দেবাশিস ব্যানার্জি তাদের কথাবার্তা শুনে তাদের কাছে এই ধর্ষিত মেয়েটার সম্পর্কে বিস্তারিত জানতে জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ তাকে এই ব্যাপারে কিছুই জানালো না, পাছে তাদের পরিবারের কোনো ক্ষতি হয়ে যেতে পারে এই ভয়। অর্পিতা তার স্বামী সঞ্জয়ের সাথে তার মাকে দেখতে চলে আসে কলকাতায়। অর্পিতার দেখার পরেও ওর মা সুমনা কোনো প্রতিক্রিয়া না জানিয়ে ওর দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। অর্পিতাকে দেখে বলল, মা, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, আমি দুঃখিত। সঞ্জয় তার নতুন প্রজেক্টে খুব ব্যস্ত থাকার কারণে আমি একদম আসতে পারিনি। তবে এখন চিন্তা করবে না, কারণ আমি তোমার যত্ন নিতে এসেছি। তুমি সুস্থ না পর্যন্ত আমি কোথাও যাব না। দেবাশিস বাবু তার মেয়েকে জড়িয়ে ধরে বললেন, তোমার মা আমাদের কথা শুনতে পাচ্ছে, কিন্তু কথা বলতে পারবে না। আমি তাকে সম্ভাব্য সেরা চিকিৎসক দেখিয়েছি, কিন্তু কোনো ডাক্তার তাকে সুস্থ করতে পারেনি। সঞ্জয় নীরবে তাদের কথা শুনছিল। মনে হচ্ছিল সে কিছুটা টেনশনে আছে। পরদিন প্রতিবেশী সুমনার কাছে দেখা করতে আসে। তাদের মধ্যে একজন সঞ্জয়কে দেখে চিনতে পারে, কারণ কয়েক দশক আগে তার ভাইয়ের পরিবারের সাথে এই বাড়িতে থাকতো। সে তার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো। অর্পিতা আর তার পরিবারের এই সম্পর্কে কিছুই জানতো না, তাই তারা এই কথা শুনে বেশ অবাক হয়েছিল। সেই রাতে সঞ্জয় এবং অর্পিতার মধ্যে তর্ক বিতর্ক হলো, যখন সঞ্জয় বলল সে লন্ডন থেকে ফিরতে চায়, কারণ সে তার কাছ থেকে বেশি দিন দূরে থাকতে পারবে না। অর্পিতা তাকে বলেছিল যে সে এখানে আসার সময় তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তার মা সুস্থ না হওয়া পর্যন্ত তাদের সবাইকে থাকতে হবে। অর্পিতা বলল, সঞ্জয়, তুমি আমাকে তোমার দেয়া প্রতিশ্রুতি ভুলে যাচ্ছ। সঞ্জয় উত্তর দিল, আমি অফিস থেকে কল পাচ্ছি, ফিরে যেতে হবে, এটা জরুরি, বোঝার চেষ্টা করো প্লিজ। দেবাশিস বাবু বাইরে থেকে তাদের কথাগুলো শুনছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে সঞ্জয় অর্পিতার প্রতি আচরণের বিরক্তি ভাবটা প্রকাশ পাচ্ছে, আর সঞ্জয়ের হাবভাব তার কাছে পরে অদ্ভুত লাগলো। একদিন হলো কি, সকালে সঞ্জয় যখন বিমানবন্দরে যাচ্ছিল, হঠাৎ সেই রাস্তায় অনেকগুলো বিশাল গাছ পড়ে যাওয়ায় পুলিশ সেই রাস্তা বন্ধ করে দেয়। প্রচুর যানজট এবং অন্যান্য সমস্যার কারণে পুরো এলাকা জুড়ে কারফিউ জারি করা হয়েছিল। তাই তাকে বিফল নরদ হয়ে বাড়িতে ফিরতে হয়েছিল। তাকে ফিরতে দেখে অর্পিতা খুব খুশি হলো, কিন্তু দেবাশিস বাবু কিছুটা বিব্রত বোধ করলেন। তিনি গোপনে অর্পিতাকে একা একা ডেকে বললেন, মাম্পি, তুই কি তোর বিয়েতে খুশি? হ্যাঁ, তুই সঞ্জয় আর তোর পরিবার সম্পর্কে কতদূর জানিস বল? অর্পিতা তখন বলল, বাবা, আমি গত 2 বছর ধরে সঞ্জয়কে চিনি। সে খুব ভালো লোক, আমাকে অনেক যত্ন করে। কয়েক মাস আমরা রিলেশনশিপে ছিলাম, আর এই বছরে কোথা থেকে বিয়ে করেছি, এতটাই, এর বেশি কিছু জানি না। দেবাশিস তার মুখে হাসি নিয়ে বললেন, হ্যাঁ, আমিও মনে করেছি সে একজন ভালো লোক, আমাদের সবার যত্ন দেবে। সে রাতে অর্পিতা স্নান করার জন্য গিয়েছিল সেই বাথরুমে, কিন্তু কাজের মেয়ে বেনি তাকে বাধা দিল। দিদি, ওই বাথরুমটা ব্যবহার করবেন না, আমি নতুন মুখে শুনেছি ওই বাথরুমটা নাকি ভুতুড়ে, বিশ্বাস করুন।
সে ধর্ষিতা মেয়েটার আত্মা নাকি এখনো আছে এখানে। অর্পিতা বেনির কথা হেসে উড়িয়ে দিল, কারণ সে এই সব জিনিস বিশ্বাস করে না। 2 ঘন্টা পার হয়ে গেলেও অর্পিতা বাইরে এলো না। এই জন্যই বেনি ভয় পেয়ে সবাইকে ডাকতে লাগলো, কিন্তু অর্পিতা ঠিকঠাক মতো বেরিয়ে আসতে দেখে তারা সবাই হতভম্ব হয়ে গেল। অনেক রাত হয়ে গেছে বলে তারা সবাইকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলল এবং তারা সবাই ঘুমিয়ে পড়ল। আজ রাতে অর্পিতা এবং সঞ্জয় সেই বড় বেডরুমে ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছে। সারাদিন ক্লান্তিতে সঞ্জয় একেবারে ঘুমিয়ে পড়েছিল। আচমকা অর্পিতা সঞ্জয়ের কানের কাছে অদ্ভুত শব্দে কথা বলতে লাগলো। সঞ্জয় কাকু, কেমন আছো? এতদিন পর দেখা হচ্ছে। সঞ্জয় চিৎকার করে উঠল, অর্পিতা, অর্পিতা, তুমি কি করছো এসব? তোমার কি হয়েছে? তুমি পাগল হয়ে গেছো নাকি? অর্পিতা অদ্ভুত শব্দে বলল, একদম চুপ। সঞ্জয় এই দৃশ্যটা দেখে পালানোর জন্য দরজার দিকে দৌড় দিতে গেল। মেয়ের অপূব সেখানে উপস্থিত হলো। সে বলছিল, সঞ্জয় কাকু, সঞ্জয় কাকু, সঞ্জয় কাকু, আশা করি তুমি আমাকে চিনতে পারছো। আমি তোমার চিকু, যাকে তুমি নিজের মেয়ের মতো দেখতে। সঞ্জয় চিৎকার করে বলল, চিকু, তুমি এখানে কি করে তুমি কিভাবে ফিরে এলে? কারণ আমি তো নিজের হাতে তোমাকে মেরেছিলাম। সঞ্জয়ের আর্তনাদ শুনে পাড়ার লোকজন ওই বেডরুমের দরজা ভেঙে সঞ্জয় এবং অর্পিতাকে ঘিরে জড়ো হলো। তারা সবাই বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। সেই ছোট্ট মেয়েটার অপূব অদৃশ্য হয়ে গেল, আর অর্পিতা ফের অদ্ভুত আচরণ করা শুরু করলো। তার কণ্ঠস্বর একটা ছোট্ট মেয়ের কান্নার শব্দ শোনা গেল, কেউ আমাকে আমার মায়ের কাছে নিয়ে ফিরিয়ে দাও। আমি সঞ্জয় কাকুকে খুব ভয় পাই। আমি সেই দিন ভুলতে পারি না, যেদিন আমার বাড়ির কাজ শেষ করে যখন মা বাবা বাইরে গিয়েছিল, আমি এবং সঞ্জয় কাকু বাড়িতে ছিলাম, আর বাইরে বন্ধুদের সাথে আমি বল খেলছিলাম। সঞ্জয় কাকু আমাকে চকলেট দেবে বলে ডেকে নিয়ে এসে এই বেডরুমের ভেতরে দরজা বন্ধ করে দেয়। চকলেট শেষ করার পর যখন আমি আবারও খেলতে বেরোচ্ছিলাম, তখন কাকু আমাকে বলল সে আমার জন্য নতুন জামা নিয়ে এসেছে। এই জামাটা আমার মানানসই কিনা পরীক্ষা করতে বলল। তারপর সে আমার জামা কাপড় খুলে ফেলে, আমার মুখ চেপে ধরে, এই বেডরুমের মেঝেতে তুলে ফেলে দিল। মা বাবা সবসময় আমার গায়ে চুমু খেত, কিন্তু সঞ্জয় কাকা আমার শরীরের বিভিন্ন জায়গায় চুমু খেত আর আঘাত করছিল। আমি তার শরীরের চাপ সহ্য করতে পারিনি, কারণ খুব ব্যথা হচ্ছিল। আমি চিৎকার করতে লাগলাম, কাকু আমাকে যেতে দাও, আমার সহ্য হচ্ছে না, আমাকে ছেড়ে দাও। কিন্তু কাকু কোনোভাবে আমার কথা শুনলো না, আমাকে মেরে ফেললো আর বললো যে আমাকে মেরে ফেলবে সে ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে আমার চোখের সামনে শুধু মায়ের ছবি ছিল। আমি ঠিকঠাক মতো নিঃশ্বাসও নিতে পারছিলাম না। যখন তুলোর রোল আমার নাকে মুখে গুঁজে দেওয়া হলো, আমি আর থাকতে পারলাম না, সেখানেই মারা যায়। সে আমার মা বাবা এবং অন্যদের মিথ্যে বলেছে, যেন সে কিছুই জানে না। কাউকে আমাকে মারার পরেই বাগানে কবর দিয়েছিল। তার বিরুদ্ধে সে সমস্ত প্রমাণাদি উড়িয়ে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। আমার বাবা মাকে বলুন যে এখন আমি অন্য জগতে চলে গিয়েছি, কিন্তু অনেক ভালো আছি। মাঝে মাঝে বাবা মাকে দেখতে খুব মন চায়। তোমাকে তোমার পাপের শাস্তি দেওয়ার জন্য আমি দুনিয়াতে রয়ে গেছি। তোমাকে শাস্তি দিলে অতৃপ্ত আত্মা মুক্তি লাভ করবে। সঞ্জয় তার আসল রূপ প্রকাশ পেয়ে যাওয়ায় নিজের পিস্তল হাতে নিয়ে সবাইকে হুমকি দেয়, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, আমার পেছনে কেউ আসবে না, কেউ না। তারপর পালাতে তার জিপের দিকে ছুটে যায়। অর্পিতার শরীর থেকে বেরিয়ে এলো ছোট্ট বেটার অপূব, যা সঞ্জয়কে অনুসরণ করে বলল, সঞ্জয় কাকু তুমি আমার সাথে এমন কেন করলে? তুমি সবসময় বলতে আমি তোমার ভাইজি না, তোমার মেয়ের মতো। আমি যদি সত্যি তোমার মেয়ে হতাম তাহলে তুমি কি আমার সাথে এমনটা করতে পারতে? সঞ্জয় বন্দুকের বোতামটা টিপে দিল, কিন্তু সে নিষ্পাপ আত্মার কিছুই হলো না এবং গুলিটা উল্টো তার দিকে বুমেরাং হয়ে নির্মমভাবে বুকের মাঝখান বরাবর একেবারে ভেদ করে চলে গেল এবং সেখানেই সে মৃত্যুবরণ করলো। দেবাশিস বানাচ্ছে এরপর তার নতুন বাড়ি বিক্রি করে সবাইকে কলকাতা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেলেন। তো এই ছিল ঘটনা। আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমি অনেক দিন ধরে ঘটনা পাঠাই না, কাজের চাপ বেশি থাকার কারণে পাঠানো। ইনশাল্লাহ এখন থেকে ঘটনা পাঠাবো। ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম আপন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টোরি। বাট স্টোরিটা মোস্ট প্রবলি আমি আগে শেয়ার করে ফেলেছি আমাদের ভৌতিক দুনিয়াতেই, মোস্ট প্রবলি কোনো একটা সময় শেয়ার করেছিলাম, বাট এটা কবে শেয়ার হয়েছিল আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, ভুলে গেছি। বাট স্টোরিটা অনেক ভালো একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কালেক্টেড স্টোরির জন্য। বাট আমি চাই যে আরও ক্রিপি সব স্টোরি, রিয়েলিস্টিক স্টোরি কালেক্ট করার চেষ্টা করেন, সেটা বেশি সুন্দর হবে। এনিওয়েজ চলে যাচ্ছি আমরা পরবর্তী ঘটনা। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসুর ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালোর দরেই আছেন এবং আশা করি আপনি সবসময় ভালো থাকবেন। আমার নাম ফিরোজ খান। আজ আবারও এটি নতুন গল্প কালেক্ট করে নিয়ে এসেছে। আশা করছি ঘটনাটি আপনার কাছে ভালো লাগবে, অবশ্যই পড়ে শোনাবেন সবাইকে। শুরু করছি আজকের এই ঘটনাটি। স্টেশনে পা রাখলাম, চারপাশে তাকিয়ে দেখলাম, ওহো আমি একটা ভুল করে ফেলেছি। আমি ভুল করে বরহাট্টা স্টেশনে না নেমে ঠাকুরকোনা স্টেশনে নেমে পড়েছি। কি এক ঝামেলায় পড়লাম। আশেপাশে তেমন কেউ নেই। যারা ট্রেন থেকে নেমেছিল তাদের মধ্যে আমার মতো দু একজন বাদে সকলেই তার নিজ গন্তব্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। আমি স্টেশনে পায়চারি করতে লাগলাম। ভীষণ বিরক্তিকর একটা অবস্থা। একই তো ভুল স্টেশনে নামলাম, তার উপরে আবার রাতও বেশি হয়ে গেছে। আশেপাশে গাড়ি পাওয়া যায় কিনা সন্দেহ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 1টা বেজে গেছে এবং 1টা বেজে 8 মিনিট। আশ্চর্য, কিছুক্ষণ আগে না দেখলাম 11:15। এত তাড়াতাড়ি রাত 1টা বেজে গেল কি করে? বেশ অবাক হলাম বটে। তবে ব্যাপারটা নিয়ে আর তেমন মাথা না ঘামিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলাম। এত রাতে কে আমার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, এই চিন্তা করতে করতে আস্তে আস্তে হেঁটে হেঁটে গাড়ির খোঁজ করতে লাগলাম। ফোনটাও বন্ধ হয়ে গেছে। বাড়িতে যে একটা ফোন দেব তারও কোনো চান্সেস নেই। হঠাৎ দূরে কুয়াশার মধ্যে একটা রিক্সা দেখতে পেলাম। কিছু দূর এগিয়ে যেতে দেখে একজন মধ্যবয়স্ক লোক সাদা রঙের চাদর পরিহিত অবস্থায় রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, চাচা বরহাট্টা যাবেন? লোকটা কোনো কথা বললো না। ভারী অদ্ভুত লোক তো। জিজ্ঞেস করলাম যাবে কিনা, কিন্তু এখন কোনো কথাই বলছেন না। আবার বললাম, কি চাচা বরহাট্টা যাবেন? যাও, তাড়াতাড়ি গাড়িতে উঠেন। আজব, যাওয়ার কথা বললাম, এখন তাড়াতাড়ি কথা বলছে। যা হোক, মাথা না ঘামিয়ে তাড়াতাড়ি রিক্সায় উঠে বসলাম। রিক্সা তার আপন গতিতে চলছে। খেয়াল করলাম রিক্সায় ওঠার পর থেকে লোকটার কোনো সারা শব্দ নেই। এক মনে রিক্সা চালাচ্ছে। হঠাৎ রিক্সা দ্রুত গতিতে চালাতে শুরু করলো। আমি বিরক্ত হয়ে বললাম, আরে রাস্তাটা অন্যরকম, একটু রাস্তা চালান না চাচা, অ্যাক্সিডেন্ট কিন্তু এইভাবে হয়, এত তাড়াহুড়ো কিছু নেই। লোকটা কথার জবাব না দিয়ে আগের মতোই দ্রুত গতিতে রিক্সা চালাচ্ছে। এবার উঠলো ভীষণ রাগ। আমি বললাম, কি চাচা, আপনাকে না বললাম রাস্তা ভাঙা, আপনি একটু আস্তে চালান, এত তাড়াহুড়ো করছেন কেন? যে পৌঁছায় দিতে হইব। কোথায়? এবার কোনো জবাব দিল না। এবার আমি খানিকটা ঘাবড়ে গেলাম। শুরু থেকেই লোকটা আচরণ কেমন যেন অদ্ভুত রহস্যময় লাগছে। তার উপরে আবার বলছে কোথায় পৌঁছে দেওয়ার কথা। হঠাৎ এর মাঝে খেয়াল করলাম এইটা তো বরহাট্টা যাওয়ার পথ নয়। এই অদ্ভুত লোকটি তো আমায় অন্য অচেনা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। এবার ভয়ের মাত্রাটা আরো যেন বেড়ে গেল। আমি তোতলানোর স্বরে লোকটাকে বললাম, চাচা আমায় কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? এটা তো বরহাট্টা যাওয়ার পথ নয়। লোকটা তখন বিশ্রেটা হাসি দিয়ে বলল, বাপ জেনে চাইলে তুমি আর ফিরাইতেন না, তোমার লইয়া যাইতেছি, চিন্তা করো না। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। সাহস সঞ্চার করে সাথে সাথে বললাম, গাড়ি থামান, থামান বলছি, কে আপনি? আর আমায় কোথায় নিয়ে যাওয়ার কথা বলছেন? হঠাৎ রিক্সাটা থেমে গেল। চারপাশ তাকিয়ে দেখলাম কুয়াশা ছাড়া আর কিছুই নেই। পাশে তাকাতেই ভয় পেয়ে যায়। দেখলাম রিক্সাটা একটা নির্জন জায়গায় গিয়ে থেমেছে এবং রাস্তার পাশে কবরস্থান। আমি কিছু বলার জন্য লোকটার দিকে তাকাতে আরো বড়সড় একটা ধাক্কা খেলাম। রিক্সাওয়ালা লোকটা নেই।
চারপাশে চোখ বুলিয়ে কোথাও তাকে দেখতে পেলাম না। আমি রিক্সা থেকে নেমে পড়লাম এবং রাস্তায় দ্রুত হাঁটা শুরু করলাম। জীবনে যত দোয়া কালাম জানতাম সব কিছু পড়া শুরু করলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে আগে আমার ভয়ের কারণে দোয়া তরুদের কথা মনেই ছিল না। যা হোক, মনে মনে দোয়া পড়ছিলাম আর দ্রুত হাঁটছিলাম। খেয়াল করলাম পেছন থেকে 10-12 জন একসাথে কান্না করলে যেমন আওয়াজ ভেসে আসে, ঠিক সেই রকম আওয়াজ পেছন থেকে আসছে। আমি পাত্তা না দিয়ে দোয়া কালাম পড়ছি আর দ্রুত হাঁটছি। কিছুক্ষণ পর আওয়াজটা যেন থেমে গেল। এখন পরিবেশ একেবারেই শান্ত, পেছন থেকে কোনো সারা শব্দ আসছে না। আমি এরপরেই দ্রুত হাঁটছি। কোথায় যাচ্ছি জানি না, কারণ এই রাস্তায় আমি এর আগে কখনো আসিনি। এতক্ষণে এতটুকু পুরোপুরি বুঝতে পেরেছি যে ওই রিক্সাওয়ালা চাচাটা কোনো সাধারণ মানুষ নয়। পেছন থেকে আবার শুনতে পেলাম আমার নাম ধরে কেউ ডাকছে। ভালো করে কার কণ্ঠ শোনার পর চিনতে পারলাম এটা সেই চিরচেনা কণ্ঠ, আমার মায়ের কণ্ঠ। কিন্তু পরক্ষণে খেয়াল হলো আমার মা এখানে কি করে আসবে। তখনই পেছন থেকে আবারও ডাকটা শুনতে পেলাম, মুহিব, মুহিব, আমি তোর মা, পেছন ফিরে দেখ। আমি পেছনে ফিরে তাকালাম না। জানি পেছনে ফেরা মানে বড় একটা বিপদ ডেকে আনা। আমি খুব ভালো করে জানি তুমি আমার মা নও। বলে পুনরায় দ্রুত হাঁটা শুরু করলাম। দোয়া কালাম সবকিছু পড়ছি আর পেছন থেকে ভয়ঙ্কর কিছু বিকট শব্দ কানে ভেসে আসছে। একবার মনে হচ্ছে গাছের ডাল ভেঙে যাওয়ার পুরো রাস্তা ভেঙে পড়ছে। আমার মনে হচ্ছে কতজন একসাথে জানি চিৎকার করছে। সবকিছু উপেক্ষা করে এবার আমি একটা দৌড় দিলাম। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে অনেকক্ষণ দৌড়ানোর পরেও দৌড়াতে দৌড়াতে ঠিক একই জায়গায় বারবার আসছি। হঠাৎ কবরস্থানটার কাছে চলে আসলাম। আমি তবুও দৌড়াচ্ছি। একটা সময় দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়লাম। শরীরে বড় হচ্ছিল, আর কোনো শক্তি নেই। তবুও আস্তে আস্তে হাঁটছি। অন্ধকারে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় শেষ হতে চলেছে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যেহেতু সকাল হতে আর তেমন কোনো দেরি নেই। কিন্তু পরক্ষণে সে স্বস্তিটা আর থাকলো না। রাত তো শেষ হয়ে যাচ্ছে প্রায়, তাহলে এখন একটু ধৈর্যের সাথে দেখা পাওয়ার কথা। কিন্তু এইখানে তো সেই মুহূর্তের মধ্যেও কোনো ভয়ানক অন্ধকার বিরাজ করছে। এই কোন জগতে ঢুকে পড়লাম আমি? এখান থেকে বের হওয়ার উপায় কি? সাথে সাথে পেছন থেকে একটা অপরিচিত নারী কণ্ঠ ভেসে এলো, দৌড়ায়া লাভ নাই ভাসান, স্তরে মূর্তি হইব। বলার সাথে সাথে পেছন থেকে আবারও অনেক জনের হাসির শব্দ শোনা গেল। আমি আবারও দৌড় দিলাম, দোয়া কালাম সবকিছু পড়তে লাগলাম। আজ হয় আল্লাহর রহমতে বাঁচবো, না হয় মরবো। দৌড়ানোর মতো শক্তি আমার নেই, তবুও যতটুকু পারছি প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করছি। হঠাৎ কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে রাস্তায় মুখ থুবড়ে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। সকালে জ্ঞান ফেরার পর নিজেকে একটা ঘরের বিছানায় আবিষ্কার করলাম। বুঝলাম এটাই আমার রুম। বিছানার চারপাশে কিছু মানুষ ভিড় করে আছে। তার মধ্যে আমার মা কাঁদতে কাঁদতে বললেন, পুত আমার, তুই কাল সারা রাত কইছিলি ময়মনসিংহতে বরহাট্টাইতে অত সময় তো লাগে না। যখন স্টেশনে বরহাট্টা আউনের পর তুই আসোস না, তখন সবাই চিন্তায় পড়ে গেল। তোরে ফোন লাগায়া পর যখন ফোন দেখাইছিল না, তখন আমরা তোরে নিয়ে ভয় পাইতেছিলাম। এখন রাত হয়েছে, শীতের রাতে তোরে কই খুঁজমু। এই কারণে তোর বাপ কইল দেখি সকালে কি করণ যায়। সকালে কয়েকজন আয়া তোরে দিয়া গেছে আর কইছে তোরে নাকি বরহাট গোপালপুর বাজারে একদম শেষ মাথায় রাস্তার পাশে পাইছে। কি হয়েছিল কাল তোর বাপ বলতো? আমি ভাবছি অন্য কিছু। আমার সব চাইতে বড় ভুল ছিল বরহাট্টা স্টেশনে না নেমে ঠাকুরকোনা স্টেশনে নামা। তারপরে রিক্সাওয়ালার রিক্সায় ওঠা, রিক্সার অদ্ভুত রহস্যময় আচরণ করা, কবরস্থানের রিক্সা থামানো, ভয়ঙ্কর সব আওয়াজ করা, দৌড়াতে দৌড়াতে বারবার একই জায়গায় ঘুরে ফিরে আসা, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে একটা কথা বেশি মাথায় ধরছে, আচ্ছা ওই রিক্সাওয়ালার লোকটার কোথায় উধাও হয়ে গিয়েছিল, সে ছিলই বা কে? সো জেফরি ভাই, এই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। ঘটনাটি অবশ্যই আমি কালেক্ট করেছি আমার অন্য একটা মাধ্যম থেকে। আশা করি এমনই সব ঘটনা কালেক্ট করে নিয়ে আসবো আপনার জন্য প্রতিদিন। ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জেফরি ভাই, আসসালামু আলাইকুম। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। আমি ফিরোজ খান বলছিলাম বীরপুর থেকে। ওয়াও,
আর একটা কথা বলতে হবে যে ফিরোজ ভাইয়ের ঘটনা মানেই অসাধারণ কিছু, এটা কিন্তু বলাই বাহুল্য। এবং আজকে কিন্তু দারুণ এক ঘটনার জন্ম দিলেন আমাদের প্রিয় ভাই ফিরোজ ভাই। জানি ঘটনাটা কালেক্টেড স্টোরি, বাট সত্যি অনেক সুন্দর একটা স্টোরি ছিল, মাশাআল্লাহ, মনের মতো সুন্দর এক ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রিয় ভাই। এবং দিস ইজ দ্য ফ্যাক্ট। আশা করছি আপনাদের সবার কাছে ঘটনা অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আপনারা শেয়ার করে দিবেন। এবং ফিরোজ ভাই কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন যে মানে এই ঘটনার মূল লেখিকার নাম রিপা তাসফিয়া। রিপা তাসফিয়া আপু, আপনাকে অনেক ধন্যবাদ এই অসাধারণ ঘটনা শেয়ার করবার জন্য। এবং আশা করছি ঘটনাটি ভালো লেগেছে সবার। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি আমরা আজকের মতো। ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে কথা হবে আগামীকাল নতুন এক এপিসোড নিয়ে। কালকের এপিসোডটা বেশ বড় হবে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দারুণ কিছু নিয়ে আসবো। সো ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।